আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করতে চাই। 12 তারিখ বিকালবেলার ঘটনা। প্রচণ্ড বৃষ্টি, রাস্তার আশেপাশে সব কিছু খুবই কমপ্লিকেটেড ওয়েতে, একেবারে টইটুম্বুর পানিতে। ফারহান চিন্তা করছে কিভাবে আগামীকালকের এক্সামটি দিবে। তার একেবারে মাথাই নষ্ট, একদম খুবই গুরুগম্ভীর অবস্থায় সে বসে আছে। সব কিছু মিলে খুব কমপ্লিকেশন, এদিকে এক্সামের ডেটও ফিক্স হয়ে গেছে, পরীক্ষা হবে। 13 তারিখ সকাল 7টার ঘটনা। এক্সাম হলে জাগার আগ মুহূর্তে ফারিনা চেষ্টা করছে যে কিভাবে এক্সাম হলে যাবে। এলাকায় প্রচণ্ড বৃষ্টিতে পানি জমে গিয়েছে। হঠাৎ করে যাওয়ার সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়। এক্সাম হল অ্যাটেন্ড করছে, তার ফিজিক্স পরীক্ষা। ফিজিক্সের কোয়েশ্চেন খুবই অদ্ভুত হয়েছে, বিগত সালের স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক কমপ্লিকেটেড। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আজকে দেখছেন এইচএসসি 26 শিক্ষার্থী, তারা কিন্তু সরাসরি দুইটা ঘটনার সাথে নিজেকে রিলেট করতে পারবেন। এইচএসসি এক্সাম স্ট্রেস প্রতিটা স্টুডেন্ট যেমন ফেলছে, তেমনি আমরা যদি একটু হিসাব করি যে কত সংখ্যক স্টুডেন্ট এবার পরীক্ষা না দিয়ে ঝরে যাচ্ছে, তাদের একটা ক্যালকুলেশন, তাহলে বিষয়টি কেমন হয়। টোটাল এইচএসসি পরীক্ষার্থী ছিল বাংলাদেশে, সারা বাংলাদেশে 12,70,583 জন। সেখান থেকে 5,50,000 স্টুডেন্ট কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতেছে না অফিসিয়াল রেজিস্ট্রেশনের মাধ্যমে। মাত্র 36% স্টুডেন্ট কিন্তু কমে গেল আলটিমেটলি। এর পরবর্তীতে আমরা এইচএসসি এক্সাম যেদিন শুরু হয়, সেদিন টোটাল স্টুডেন্ট সংখ্যা অনুপস্থিত ছিল 24,784 জন। গত 13 তারিখ কিন্তু আপনাদের ফিজিক্স পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, যেখানে 19,000-এর মতো স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড করে না। তো ফাইনাল নাম্বারটি গিয়ে দাঁড়াচ্ছে 9,81,120 জন। সো চিন্তা করে দেখুন যে বাংলাদেশের বর্তমানে যে সিচুয়েশন যাচ্ছে, এর ভেতরে কিন্তু স্টুডেন্টদের ব্যাপক দুর্ভোগ হচ্ছে। কারোর বাসাবাড়ি থেকে ট্রান্সপোর্টেশনের সমস্যা, পানি অনেক ভরে গিয়েছে। বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জে পরীক্ষার কেন্দ্রগুলো খুবই বীভৎস অবস্থা। সো এইরকম সিচুয়েশনে আসলে একটা স্টুডেন্ট যে প্রপার প্রিপারেশন নিয়ে এক্সামটি অ্যাটেন্ড করবে, এটা কিন্তু প্রায় অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। বিশেষ করে আপনাদের যে কারিকুলামে পড়ালেখা ছিল, আপনারা হয়তোবা বোর্ড কোয়েশ্চেন সলভ করেছেন, টপিক ধরে ধরে হয়তোবা প্রস্তুতি নিতে পারেননি। বিগত 2 বছরের পড়াশোনার উপর বেস করে আপনারা যে প্রিপারেশন নিয়ে গিয়েছেন, তার 50% হয়তোবা আপনাদেরও এক্সাম হলে বাঁধেনি। এক কথায় মেন্টালি একেবারে ডিজাস্টার আপনাদের, স্ট্রেস ফেলারও জায়গা নেই। অন্যদিকে আপনি যে প্রিপারেশন নিয়ে এক্সাম অ্যাটেন্ড করতেছেন, আপনার বাবা মা হয়তোবা আপনাকে বারবার করে বলতেছে নানাবিধ কমপ্লিকেটেড কথাবার্তা। গত কালকের ঘটনা, আমি চায়ের দোকানে বসে সবার সাথে কথা বলছিলাম, সেখানে একজন টিউশন করায় ফিজিক্সের টিচার বাসায় গিয়ে, সে আমার জুনিয়র, সে বলতেছে যে তার বাবা মা বলতেছে মেয়েটাকে যে তাকে ত্যায্য করে দেবে, এটা সেটা অনেক কথাবার্তা। সো প্রতিটা জেনারেশন ওয়াইজ সিচুয়েশন কিন্তু অনেক ডিফারেন্ট থাকে। আর এই সিচুয়েশনে এরকম পরীক্ষা প্লাস একটা কমপ্লিকেটেড যে আমরা অবস্থা দেখতেছি পার করতেছে সবাই, আবহাওয়া তো আছেই, বড় আবার প্রশাসনিকও আছে। তো এতে করে কিন্তু সবকিছু মিলে সবকিছু একদম হুলস্থুল অবস্থা। তো এই সিচুয়েশনে আসলে আপনাদের তো এগিয়ে যাচ্ছেন, পরীক্ষার তো অ্যাটেন্ড করতে হবে, কিন্তু এই যে 2 বছরের একটা কমপ্লিট প্রস্তুতি, লাস্ট অবধি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া, এটার পাশাপাশি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আপনাদের কিন্তু প্রত্যক্ষ করাটা খুবই জরুরি এখন থেকে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের কীভাবে এগিয়ে যাওয়া উচিত, এটা নিয়েও ভাবা উচিত। ইয়েস, আমরা কথা বলছি অ্যাডমিশন প্যানিক নিয়ে। শুরুতে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, যেটা আপনারা ভিডিওর লাস্টের দিকে মনে রাখবেন, কারণ এটা আপনাদের ভিডিওর লাস্টে অ্যান্সার দেওয়া হবে। প্রতিটা এক্সাম হলে যাওয়ার সময়, এক্সাম শেষে আপনি দেখবেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, কোচিং সেন্টার লিফলেট দিচ্ছে আপনাদেরকে যে তাদের কোচিংয়ে পড়ালেখা করার জন্য অনেক বিশাল ডিসকাউন্ট, বিশেষ করে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবেন তাদের সকলের ক্ষেত্রে, বা ভার্সিটি এক্সাম দিবেন তাদের সকলের ক্ষেত্রে। তো লাইক একটা বিশাল কম্পিটিশন থাকে, টার্গেট থাকে যে কত স্টুডেন্ট গ্র্যাস্প করা যায়। এখানে একটা সবথেকে বড় কমপ্লিকেশন, এটা আমরা পরে জানবো অ্যান্সার হিসেবে। বাট রাইট নাও আমি আপনাদের সাথে একটা ছোট্ট হিসাব শেয়ার করি। আপনারা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আছেন, তারা বুঝতেই পারছেন 12 মাস পড়ালেখা করে, 2 বছর কমপ্লিট পড়াশোনা করে এক্সাম দিয়েছে। ইন এনিহাও তারা টার্গেট রাখে যে তারা A+ পাবে আর তাদের এক্সাম অ্যাভারেজে ভালো হবে, যদি প্রশ্ন ভালো স্ট্যান্ডার্ড হয়। আপনারা যেইভাবে পড়ালেখা করে গেছেন A to Z বই থেকে না গিয়ে অ্যাভারেজে। সেকেন্ড সারি স্টুডেন্টরা আছে যারা ফার্স্ট সারি স্টুডেন্টকেও ফলো করে, আবার এক্সাম হলে তাদের কিন্তু একটা ভালো আউটকাম আমরা দেখতে পাই না। তাদের হয়তো ভাষা ভাষা মনে থাকে, তারা হয়তো বা অন অ্যাভারেজ অ্যান্সার করে আসে MCQ প্লাস থিওরিটিক্যাল পার্ট সব কিছু। তারা চেষ্টা করে ভালো করার, কিন্তু তারা একটা অ্যাভারেজ বা মিডল স্পেসে থেকে যায়।
এরপর যে আমরা থার্ড গ্রেডের স্টুডেন্টের সাথে কথা বলি স্টুডেন্টের ব্যাপারে, তারা কিন্তু সরাসরি ব্যাক বেঞ্চার প্রেম করে এক্সামের আগের দিন পড়া স্টুডেন্ট। আপনারা এরকম কারা আছেন আমাকে কমেন্ট বক্সে জানান। এরপরেও কিন্তু একটা আনসার্টেন সিচুয়েশন থেকে যায় যে আপনাদের রেজাল্ট কেমন হবে এইচএসসি এক্সামের। কিন্তু আপনাদের ভেতর অনেকেই অনেক প্ল্যান করে ফেলেন যে এক্সামের আগে শেষ হওয়ার সাথে সাথে 15/8/2026 পরেই কিন্তু সরাসরি কোনো না কোনো কোচিং সেন্টারে অগ্রিম ভর্তি হয়ে যাবেন এবং সেখানে প্রিপারেশন নেবেন। আমি এর আগে যে প্রিপারেশনের কথা বললাম, কিন্তু চিন্তা করে দেখেন যদি রেজাল্ট আপনার এর হিতে বিপরীত হয় সেক্ষেত্রে আপনি কিভাবে এগিয়ে যাবেন, কেমন টাইপের সিচুয়েশন হবে। তখন আপনি যদি রেজাল্ট যখন হাতে পাচ্ছেন এইচএসসির, সেই রেজাল্ট অনুযায়ী যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামের যে ক্রাইটেরিয়াটা আছে এটা যদি ফুলফিল না করেন, তাহলে কিন্তু সরাসরি এক্সাম অ্যাটেন্ড করতে পারতেছেন না। কিন্তু এদিকে তো আপনি আবার বিভিন্ন কোচিং সেন্টারে পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সেই পয়সাটা কি ফেরত পাবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, তারা আপনাদের ওই টাকা দিয়ে প্লাস মাইনাস করে অন্য ইউনিভার্সিটি প্রিপারেশনের সাথে অ্যাডজাস্ট করে দেয়। এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি। তো এরকম অনেক স্টুডেন্ট আছে আমার বিগত সেশনের এক্সামের অভিজ্ঞতার থ্রুতে যে আমাদের কাছে এসেছে, বলেছে যে দাদা এখন তো আমার হাতে কোনো অ্যামাউন্ট নেই, ইকোনমিক্যাল ক্রাইসিস, বাসার থেকে আর টাকা পয়সা দিবে না, কিন্তু তারা চারুকলায় প্রস্তুতি নিতে চায়। আলটিমেটলি এখন তারা কি করবে? তো এমন সিচুয়েশনে কিন্তু অনেক কমপ্লিকেশন তৈরি হয়। প্লাস অনেকের ইচ্ছা থাকে যে বাংলাদেশের সব থেকে সুনামধন্য যে ইউনিভার্সিটি আছে টিইউতে চান্স পাওয়া, বাংলাদেশের ন্যাশনাল কালচারের পার্ট হওয়া, একটা ইউনিভার্সিটির থ্রুতে নিজেকে রিপ্রেজেন্ট করা, সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে যে চিপেস্ট ওয়েতে কম খরচে পড়ালেখা করার যেটা প্র্যাকটিসটা আছে এর ভেতরে অন্তর্ভুক্ত হওয়া। কিন্তু আলটিমেটলি কি ব্যাপারটা এমনটা হয়? সবার জন্য কিন্তু এমনটা হয় না, কারণ ইউনিভার্সিটির সিট কিন্তু অনেক লিমিটেড। আমরা কিন্তু এটা বরাবরই দেখেছি। তো এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি ওই লিফলেটের কথা শুনে কি করবেন? তাদের কথায় একটা স্বনামধন্য কোচিং সেন্টারে ভর্তি হবেন, নাকি আগে রেজাল্টটা আপনি ভালোভাবে অবজারভেশন করবেন, এই বিষয়টির মাধ্যমে পরবর্তীতে ভর্তি হবেন? তো এখন প্রশ্ন করতে পারেন যে এইচএসসি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে যে গ্যাপটা থাকতেছে রেজাল্টের আগ পর্যন্ত, এই মুহূর্তে আপনি কি করবেন? আমি আপনাদের সব থেকে সহজ সাজেশন দিতে চাই, আপনি এক্সাম দিবেন, ফর্ম ফিল আপ করবেন ক্রাইটেরিয়া অনুযায়ী, কিন্তু আপনার যে অ্যাভারেজ প্রিপারেশন ছিল এইচএসসি পরীক্ষা দেওয়ার সময়, প্লাস এইচএসসি পরীক্ষা দেওয়ার ফলে আপনি যে মেধাটা অ্যাচিভ করেছেন বা যে রেজাল্টটা আপনি অ্যাচিভ করবেন, আপনি নিজের বুকের উপর হাত দিয়ে চিন্তা করেন যে আপনার অবস্থাটা কোথায়, লাইক আপনি কোন গ্রেডের স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ছেন। এরপরে আপনাদের আরেকটা স্ট্রেসফুল টাইম যাবে অ্যাডমিশনের পিরিয়ড, যেখানে আপনাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে, আরও বেশি পড়ালেখা করতে হবে। তো লাইক আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে মেরিটিয়াস স্টুডেন্টের মতো যদি রিয়্যাক্ট করেন, তাহলে কি বিষয়টা হবে? কখনোই না। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আপনি কি ইউনিভার্সিটিতে চান্স পাবেন না, স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না? নেভার। ব্যাপারটা মোটেই এরকম না। আপনাকে একটা প্রপার টার্গেট ফিক্স করতে হবে। 14টা ইউনিভার্সিটিতে এক্সাম না দিয়ে কিছু স্পেসিফিক ডিপার্টমেন্ট বা ইউনিটের এক্সামের জন্য এক একটা ইউনিভার্সিটিতে টার্গেট করতে হবে, যেন এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ভালো করতে পারেন। ঠিক তেমনি আমরা চারুকলার প্রস্তুতি দিয়ে থাকি। আমি চারুকলা ফিল্ডে আপনাদের সাথে অলওয়েজ প্র্যাকটিস প্রিপারেশনে আপনাদের সাথে যোগ করি, একটা অন্যান্য সাকসেস যেন আপনার ইউনিভার্সিটির প্রিপারেশন ফুলফিল করতে পারেন। সো এভাবেই আপনাকে উচিত হবে প্রতিটা সেক্টরটাকে ভালোভাবে যাচাই বাছাই করা। বিশেষ করে আপনাদের সায়েন্স, কমার্স, আর্টস থেকে যেখান থেকে পরীক্ষা দিতে যাচ্ছেন, কার কোথায় ক্রাইটেরিয়া কীভাবে আছে। আপনারা জানেন যে ডিইউ, আরইউ তে সব থেকে বেশি সংখ্যক সিটস থাকে ইউনিভার্সিটি ওয়াইজ, এবং অনেক ইউনিভার্সিটির কিন্তু প্যাটার্ন, ধরন, কালচার, এনভায়রনমেন্ট একই রকম। কোনোটা রিসার্চ বেইস, কোনোটা হচ্ছে বিসিএস বেইস, কোনোটা হচ্ছে ব্যাপক হিস্ট্রি ক্যারি করে, কোনোটা হচ্ছে ঢাকার ভেতরে। সো এটা আসলে আপনার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। বিশেষ করে যারা আপুরা আছেন তাদের ওটা বিচার বিশ্লেষণ করা খুবই জরুরি যে আপনারা কোন স্পেসিফিক জায়গায় প্রপারলি নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের হোম ইউনিভার্সিটি বা ডিস্ট্রিক্ট বেসড ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন কিনা। তো এখন যেটা এইচএসসি এক্সামের হওয়ার সেটা তো হয়ে গেল। ফিজিক্সে হয়তো বা ফার্স্ট পেপারটা অ্যাভারেজ দিয়েছেন, সেকেন্ড পেপার হয়তো বা ফার্স্ট পেপারের প্যানিকের ঠেলায় সেকেন্ড পেপারটা ভালো হবে বা হবে না অনেকের। তো এটা আপনাকে এখন থেকেই বিচার বিশ্লেষণ করতে হবে, যেন আপনি পরবর্তীতে কোন স্পেসে যান, সে বিষয়টা কেমন হয় সেটার জন্য সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। সো আমার আপনাদের সবার উদ্দেশ্যেই একটাই বিষয় থাকবে বলার, সুন্দরভাবে প্রিপারেশন নেন, পরীক্ষা দেন। অ্যাটলিস্ট লাস্টে যে কয়টা এক্সাম বা এখন যে কয়টা এক্সাম বাকি আছে সেটা যেন সুন্দরভাবে হয়। প্যানিক করা যাবে না, স্ট্রেস ফেলা যাবে না বেশি। আমরা জানি সময়টা হয়তো অনেক কঠিন, আপনাদের বিষয় হয়তো অনেকে শুনতেছে না, অনেকে হয়তো বিশ্বাস করতেছে না, বিশ্বাস করছে, বাট এই সিচুয়েশনটাকে আপনারা যেভাবে ফেস করছেন তারা হয়তো সেভাবে ফেস করছে না, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে এই লড়াইটা আপনাদের লড়ে যেতে হবে। বেটার ব্যাড লাক আপনাদের, ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশনটা অনেক ভালো হবে, এটাই আমরা আশা করি। তো ডিসেম্বরের ভেতর ডিউর এক্সামটা অনুষ্ঠিত হবে। আপনাদের নেক্সট
অগাস্ট সেপ্টেম্বরের ভেতরে যখন এক্সাম শেষ হয়ে যাবে এইচএসসি, তারপর রেজাল্টের ভেতরে কিন্তু 1 মাসের একটা টাইম ডিউরেশন থাকে অক্টোবর নভেম্বর পর্যন্ত। দেন এই 1.5 থেকে 2 মাস আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সফলভাবে চান্স পেতে চান। যারা চাচ্ছেন পরবর্তীতে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছে বিদায় নিব।